নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে সকলকে এবং আমার পড়ুয়া বন্ধুদের বিশেষ করে স্বাগত, কারণ তোমাদেরই প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন নিয়ে আমরা চলে এসেছি এবং নিশ্চয়ই ভাবছো যে আজ কি বিষয়ের ওপর আমরা পড়াশোনা করব। আজ আমরা ভূগোলের ওপর পড়াশোনা করব, মেনলি অর্থনৈতিক ভূগোল। আর তার আগে তোমরা খাতা পেন নিয়ে চলে আসো, আমি স্যারের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই তোমাদের। আমাদের সঙ্গে রয়েছেন স্যার কৌশিক পাল। স্যার, আপনাকে অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে এবং আপনার কাছ থেকে স্টুডেন্টরা আজ অনেক কিছু জানতে পারবে। মূলত আমরা অর্থনৈতিক ভূগোলের দিকেই আজকে তাহলে জোর দিচ্ছি। হ্যাঁ, আমরা অর্থনৈতিক ভূগোলটাই আজকে করছি। যারা দ্বাদশ শ্রেণীতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কয়েকদিন বাদে, তো আজকের এই সেশনটা তোমাদের জন্য খুব মূল্যবান সেশন হতে চলেছে। কারণ তোমরা জানো যে অর্থনৈতিক ভূগোলের যে অর্থনৈতিক কার্যাবলী, এই অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে মূলত কৃষি, মাধ্যমিক অর্থনৈতিক কার্যাবলীতে শিল্প, প্রাথমিকের ক্ষেত্রে কৃষি এবং মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক অর্থনৈতিক যে কার্যাবলী সেক্ষেত্রে আমাদের শিল্প আছে। এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন স্ট্রাকচার দেখো তাহলে লক্ষ্য করবে যে এখান থেকে তোমাদের মোট 23 নম্বর কিন্তু আসে। ফলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানকার 23 নম্বর যদি তুমি সিকিওর করতে পারো, এইখানকার 23 নম্বর যদি তুমি নিশ্চিত করতে পারো, তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার যে নম্বর সেটা কিন্তু অনেকটাই 90-এর কাছাকাছি পৌঁছে যায়। কি করে এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন আসে 6 নম্বরের, 6টা কোশ্চেন আসে এমসিকিউ। এখান থেকে শর্ট আনসার যে কোশ্চেনগুলো আছে সেটা আসে 3টে কোশ্চেন আসে, মানে তোমাদের এই পোর্শন থেকে 1 নম্বরের শর্ট কোশ্চেন 3টে আনসার করতে হবে। এবং ডেসক্রিপটিভ টাইপ সেটা কিন্তু এখান থেকে 2টো বড় প্রশ্ন আসে, 7 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে মোট 14, হচ্ছে 7 দুগুণি 14 করলে এই মোট 23 নম্বর এখান থেকে আসে। তো খুব ভালোভাবে যদি এই চ্যাপ্টারটা পড়া যায় তাহলে অনেকটা এগিয়ে যাবে। খুব খুঁটিয়ে পড়তে হবে, কারণ যেমনটা আপনি বললেন যে এমসিকিউ যেরকম আসে, বড় কোয়েশ্চেনও সেরকম আসে। আর একটা কথা বলে রাখি স্টুডেন্টদের জন্য, এটা কিন্তু ফোন ইন অনুষ্ঠান, অনলাইন ফোন ইন অনুষ্ঠান, তাই অবশ্যই স্যার যা বলবেন, কোনো জায়গায় যদি অসুবিধে মনে হয় স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু ফোন করে ডিরেক্টলি স্যারের সঙ্গে কথা বলতে পারো। আর স্যার তো একদম নাম্বার থেকেই শুরু করেছেন, মানে মূল বিষয়টাই শুরুতে জানিয়ে দিয়েছেন স্যার। হ্যাঁ, তো তোমরা এই যে জায়গাগুলো যদি লক্ষ্য করো, আমি যদি আরেকটু ভেঙে বলি যে একটা দিকে আছে কৃষি, অন্য দিকে আছে শিল্প। তো কৃষি ক্ষেত্র এবং শিল্প ক্ষেত্র থেকে কি ধরনের কি প্রশ্ন আসে, ধরা যাক যে যদি আমরা কৃষির কথা বলি, যে কৃষিতে কি ধরনের প্রশ্ন খুব উল্লেখযোগ্যভাবে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে চলেছে বা আসতে পারে। তোমরা কৃষির ক্ষেত্রে সরষাবর্তন যে ব্যাপারটা, এটা খুব ভালো করে বোঝবার বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিগত দিনের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করো, তাহলে দেখবে এই প্রশ্নটা বারংবার এসছে যে সরষাবর্তন। তো সরষাবর্তন কি? সরষাবর্তন হচ্ছে এই যে একই জমিতে যেখানে কৃষিকাজ হচ্ছে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের যে যদি আমরা চাষ করি, অর্থাৎ প্রথম বছর যদি আমরা ধান গম চাষ করি, দ্বিতীয় বছর কিন্তু ধান গম চাষ করব না, দ্বিতীয় বছর অন্য কোনো হচ্ছে ফসল আমরা ওই জমিতে চাষ করব। আমরা যদি দ্বিতীয় বছর হচ্ছে অন্য কোনো ফসল ডাল চাষ করি, তাহলে আবার তৃতীয় বছর অন্য ফসল চাষ করব, যে ফসলটা জমির হচ্ছে উর্বরতা বৃদ্ধি করবে, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকারী যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তাদেরকে সহযোগিতা করবে এমন ফসল যদি চাষ করি, অর্থাৎ জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে হবে, এই লক্ষ্য নিয়ে পরের বছর একটা অন্য চাষ। 3 নম্বর বছর গিয়ে যদি আমরা আখ চাষ করি, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা চাষাবাদ করি একটা জমিতে, এটাই হচ্ছে শস্যাবর্তন। ভারতবর্ষের কৃষিতে বর্তমানে এই শস্যাবর্তন কিন্তু খুব উল্লেখযোগ্য এবং খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ধান গম চাষ করছি, মিলেট ভুট্টা চাষ করছি, শেষ বছরে গিয়ে আখ চাষ করছি, অর্থাৎ জমির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করছি, উর্বরতা শক্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। এই পার্টটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে শস্যাবর্তনের সঙ্গে সঙ্গে চলে আসবে হচ্ছে কৃষির হচ্ছে প্রগাঢ়তা চলে আসবে, শস্য প্রগাঢ়তা চলে আসবে, এই রকমভাবে, অর্থাৎ শস্য প্রগাঢ়তা এবং শস্যাবর্তন এটা কিন্তু এবছরের জন্য খুব একটা উল্লেখযোগ্য দিক হতে চলেছে। শস্য প্রগাঢ়তাটা কি?
শস্য প্রগাঢ়তা আর কিছুই নয়, যে কোনো অঞ্চলে যে প্রকৃত জমি, অর্থাৎ একটা অঞ্চল যে অঞ্চলে কৃষিকাজ হচ্ছে সেখানকার প্রকৃত জমি এবং সেখানকার কতটা জমিতে কৃষি কাজ হচ্ছে, অর্থাৎ মোট কৃষি জমি, প্রকৃত চাষের জমি, অর্থাৎ সব চাষের জমিতেই তো আর কৃষি কাজ হয় না, সব চাষের জমিতেই তো আর শস্য ফলন হচ্ছে না প্রতিটা বছর, অর্থাৎ মোট চাষের জমি এবং এবং হচ্ছে মোট কৃষি জমির যে অনুপাত, সেটাই কিন্তু শস্য প্রগাঢ়তা। অর্থাৎ এই জায়গাগুলোকে তোমাদের ফোকাস করতে হবে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন, এখান থেকে 2 মার্কস, এই যে বলছি যে দুটো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসছে 7 দুগুণে 14 নম্বর, তার মধ্যে কিন্তু পার্ট থাকতে পারে, 2 + 3 + 2 থাকতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোর জন্য এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ওদের ফোকাস করতে হবে, এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে নজর করে দেখতে হবে। কৃষির এই শর্ট কোশ্চেনের পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যদি এই কৃষির যে আমি বললাম শস্যাবর্তন, শস্য প্রগাঢ়তা, তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন কৃষি কাজগুলো সম্বন্ধেও জানতে হবে। কি সেগুলো? জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ। ধরে নাও যদি শর্ট কোশ্চেনে তোমাদের এখানে জুড়ে দিল যে নিবিড় কৃষিকাজ। নিবিড় কৃষিকাজ কিন্তু জীবিকার তাড়নায় আমরা করি, জীবিকা সত্তাভিত্তিক চাষ, অর্থাৎ আমরা খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে, সেই জন্য যে কৃষিকাজ নিবিড় ইন্টেন্সিভ, সেটা কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ। এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে ফোকাস করবে। তোমরা প্রত্যেকটা এই যে সময়টা তোমরা পাচ্ছ, ভারতের কৃষিটা পুরো যে আমাদের পাঠ্য বই আছে, তোমরা সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে স্টাডি করবে। আমি তোমাদেরকে বিশেষভাবে বলতে চাইব যে যেহেতু আমরা 2 বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো কোশ্চেন পাইনি, এই প্যান্ডামিকের জন্য 2 বছর পরীক্ষা হয়নি, ফলে এবছরের যে পরীক্ষা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হতে চলেছে। তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তবে কিন্তু তোমরা সাকসেসটাকে অ্যাচিভ করতে পারবে এই কৃষিকাজের দিক থেকে। আর খুঁটিয়ে পড়া মানেই শর্ট কোয়েশ্চেন পারলেই খুব স্বাভাবিকভাবে নাম্বার ক্যারি করাটাও পসিবল খুব সহজেই। একেবারেই। এরপর কিসে আসবে স্যার? হ্যাঁ, আমরা কৃষির যে কথাটা, কৃষির যে পোর্শনটা বললাম, তারপর আমরা যে পোর্শনে যেতে চাইছি, যে দেখবে যে এই যে কৃষিতে সবুজ বিপ্লব হয়েছে, গ্রিন রেভলিউশন হয়েছে, শ্বেত বিপ্লব হয়েছে, এই যে কৃষিকাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রিন রেভলিউশন। ভারতের কৃষিকাজ আগে যে পদ্ধতিতে চলছিল সেই পদ্ধতি থেকে আমরা সম্পূর্ণ শিফট করলাম। কীরকম? আগে একটা মান্ধাত্তার আমলের যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে, উন্নত ফলনশীল বীজ নেই, একটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে, যে কৃষিকাজটার লক্ষ্যই থাকছে যে কৃষি থেকে যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্যকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করব। এই স্ট্রাকচারে কৃষিকাজটা চলছিল। তারপর যেটা হলো, ভারতবর্ষের কৃষিতে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন হলো, যার পরে কিনা ভারতবর্ষের কৃষির মানচিত্র একটা ব্যাপকভাবে মানচিত্রে পরিবর্তন দেখা দিল। ভারতবর্ষের কৃষি আধুনিক কৃষিতে শিফট করলো ট্র্যাডিশনাল থেকে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু হলো, আধুনিক সার ব্যবহার শুরু হলো, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কৃষিতে যে মূলধনের বিনিয়োগ, সেই মূলধনের বিনিয়োগ কিন্তু অনেকটাই হচ্ছে বিনিয়োগ করা হলো। এই রকমভাবে ধান, গম, মূলত আমরা গমটাকেই ফোকাস করি, একটা বিরাট পরিবর্তন চলে এলো কৃষিতে। পাঞ্জাব হরিয়ানায় যে একটা ব্যাপক চেঞ্জ আমরা লক্ষ্য করলাম, সেখানকার কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হলো, এবং ব্যাপকভাবে কৃষি থেকে যে ব্যাপক মুনাফা করা যায়, কৃষি যে একটা অর্থনীতির একটা স্তম্ভ, বিরাট স্তম্ভ হতে পারে, সেখানে কিন্তু আমরা গ্রিন রেভলিউশনের পর শিফট করলাম। পরীক্ষায় কিন্তু এই সবুজ বিপ্লবের সুফলগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে দেখো, সবুজ বিপ্লবে ধরো যদি আমরা কি করে বেশি নম্বর পাবো, আমরা বেশি নম্বর পেতে গেলে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে আনসারে। তুমি শুধু উত্তরটাকে লিখে গেলে সেটা করলে চলবে না, উত্তরটাকে ইনফরমেটিভ করতে হবে। কীরকম ব্যাপার? যে গ্রিন রেভলিউশন যদি তোমার দেয়, অর্থাৎ সবুজ বিপ্লব যদি দেয়, সবুজ বিপ্লবের
আগে অর্থাৎ 1960-61 সালে তুমি যদি দেখো যে আমাদের এখানে যে জমি, সেই জমি কি ছিল, কৃষি জমি কি ছিল 1.1 হেক্টর, কোটি হেক্টর। ঠিক সবুজ বিপ্লবের পর সেটা কত গুণ বেড়ে গেল? প্রায় 8 গুণ বেড়ে গেল, 8.8 হেক্টর হয়ে গেল। অর্থাৎ এই হচ্ছে চেঞ্জ, এই হচ্ছে শিফট হচ্ছে, একটা কৃষি ব্যবস্থা থেকে অন্য একটা কৃষি ব্যবস্থায় আমরা শিফট হচ্ছি, আমরা আধুনিক হচ্ছি, ব্যাপক উৎপাদন পাচ্ছি। তোমরা যদি ফসল উৎপাদনের কথা দেখো, যে 1960-61 সালের ফসল উৎপাদনের যদি একটা ডেটা দাও, তার সঙ্গে যদি তোমরা কম্পেয়ার করে দাও 2017-18 সালের একটা ডেটা, তাহলে তোমার আনসারটা অনেক বেশি ইনফরমেটিভ হলো। তুমি যদি দেখো যে 2017-18 সাল, সেই সময় কৃষির উৎপাদন 1960-61 সালের তুলনায় প্রায় 5 থেকে 7 গুণ কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখানেই হচ্ছে সবুজ বিপ্লবের সফলতা। 2017-18 সালে মোট উৎপাদিত যে খাদ্যশস্য, সেটা 1960-61 সালের থেকে কত গুণ বেশি। এই রকমভাবে তোমাদের ইনফরমেশনগুলোকে সাজাতে হবে সবুজ বিপ্লবের ক্ষেত্রে। সবুজ বিপ্লবের সুফল, এর পাশাপাশি যদি এরকম একটা প্রশ্ন আসে যে সবুজ বিপ্লবের কুফল, তার পাশাপাশি এটাও খুব ইম্পর্টেন্ট, সুফল এলে কুফল আসে। তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে সুফলের পাশাপাশি কুফলও জানতে চেয়েছে। কুফলও খানিকটা আছে, যে সবুজ বিপ্লবের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ধান এবং গম, এই দুটো খাদ্যশস্যরই একটা ব্যাপক চাহিদা বেড়েছে, এই দুটো খাদ্যশস্যের একটা ব্যাপক উৎপাদন বেড়েছে। কিন্তু এই দুটো ছাড়া বাকি যে খাদ্যশস্যগুলোর দিকে যদি আমরা নজর করি, যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে মিলেট, বাজরা, এই সমস্ত খাদ্যশস্যের কিন্তু ততটা বেশি হচ্ছে উৎপাদন বাড়েনি। এটা একটা কুফল। আরও একটা কুফল হচ্ছে আঞ্চলিক বৈষম্য। কি এই আঞ্চলিক বৈষম্য? আমরা যদি লক্ষ্য করি সবুজ বিপ্লবের ক্ষেত্রে, আমরা দেখব যে ভারতবর্ষের পাঞ্জাব এবং হরিয়ানা এই সবুজ বিপ্লবের ব্যাপকভাবে সুফল পেয়েছে। কিন্তু এই সুফলটা কিন্তু গোটা ভারতবর্ষে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়নি, অর্থাৎ সমানভাবে সমস্ত গোটা দেশের কৃষি ব্যবস্থায় ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করিনি এই সবুজ বিপ্লবের ফলে। এই রকমভাবে আমরা দেখব, অর্থাৎ সবুজ বিপ্লবটা কেন্দ্রীভূত হয়ে আছে, পাঞ্জাব হরিয়ানায় কেন্দ্রীভূত হয়ে আছে। এই সুফল এবং কুফল, এই ব্যাপারগুলো তোমাদেরকে নজর করতে হবে। তার পাশাপাশি এবার যদি আমরা একটু কৃষির এই যে মানে একদম ট্র্যাডিশনাল কৃষি ছেড়ে যদি বেরোই, এরপরে যে কথাটায় আমরা আসব, তোমরা দেখবে যে শ্বেত বিপ্লবটা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে 70-এর দশকে থেকে আমাদের দেশে এই শ্বেত বিপ্লব ব্যাপারটা খুব ব্যাপকভাবে কিন্তু উন্নতি লাভ করেছে আমরা বলতে পারি। তাহলে এই শ্বেত বিপ্লব ব্যাপারটা কি? শ্বেত বিপ্লব ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি দেখো যে 70-এর দশকে অপারেশন ফ্লাড যে কর্মসূচিটা ছিল, সেই কর্মসূচির অংশ হচ্ছে এই শ্বেত বিপ্লব, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত শিল্পে একটা ব্যাপক রেভলিউশন, একটা অভূতপূর্ব বৈপ্লবিক ঘটনা, যে এটা হচ্ছে শ্বেত বিপ্লব। অর্থাৎ দুগ্ধজাত শিল্প, দুধের যে উৎপাদন এবং দুগ্ধজাত শিল্পের আধুনিকীকরণ, উন্নতি সাধন, এটা হচ্ছে শ্বেত বিপ্লব। এই নামটা কেন শ্বেত বিপ্লব হলো? তার কারণ হচ্ছে তোমরা এই যে আমরা গরু, মহিষ, ছাগল, এদের সকলেরই দুধ হচ্ছে, তার বর্ণ হচ্ছে সাদা, হ্যাঁ, এই সাদার জন্য এটা এইখান থেকে এই ব্যাপারটা এসছে শ্বেত বিপ্লব। এগুলো কিন্তু ভুললে আমাদের চলবে না। শ্বেত বিপ্লব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবারের জন্য হতে চলেছে। তোমরা শ্বেত বিপ্লব পড়ছো, তোমরা ওদিকে হচ্ছে শস্যাবর্তন পড়ছো, এই রকমভাবে পরপর বিষয়গুলোকে সাজিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং যেটা উদাহরণটা খুব এখানে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এক্সাম্পল তোমাদের দিতে হবে, ডেটা দিতে হচ্ছে, ম্যাপ আঁকতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সাম্পলও দিতে হচ্ছে। ধরো হরিণঘাটা আমাদের পশ্চিমবাংলার মধ্যেই রয়েছে। হরিণঘাটা কিন্তু এই শ্বেত বিপ্লবের পর একটা দারুণ হচ্ছে অ্যাচিভমেন্টের জায়গায় চলে গেছে। সেখানের উৎপাদন বেড়েছে, সেখানে একটা অর্থনৈতিক কার্যাবলী তৈরি হয়েছে, প্রচুর মানুষ কিন্তু ওই দুগ্ধজাত শিল্পের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
আমরা তো এই কৃষির কথা বলছিলাম, এবার কৃষির কথা বলতে বলতে আরেকটা জিনিস খুব জেনে রাখা প্রয়োজন, যে ধরো জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এই জীবিকা সত্তাভিত্তিক কৃষির কিছু বৈশিষ্ট্য আমাদের পড়া দরকার, নিবিড় কৃষির বৈশিষ্ট্য পড়া দরকার, অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক যে নিবিড় কৃষি। এরপর যদি আমরা একটু শিফট করি আমাদের আলোচনাকে, যে কৃষি থেকে যদি এবার আমরা শিল্পের দিকে যাই। শিল্প, আমরা এই দুধের কথা বলছিলাম, শ্বেত বিপ্লবের কথা বলছিলাম, অর্থাৎ দুগ্ধজাত শিল্প একটা ইম্পর্টেন্ট শিল্প। সবচাইতে ইম্পর্টেন্ট যে শিল্পটা এবারের পরীক্ষার জন্য হতে চলেছে সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, এটা আমাদের খুব জানা প্রয়োজন। ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে শিল্পে আমাদের খাদ্যটাকে প্রক্রিয়াকরণ করা হয়। তোমরা আজকাল সকলেই তো KFC থেকে অর্ডার দিয়ে খাচ্ছ, বিভিন্নভাবে তোমরা অনলাইনে খাবার অর্ডার করে খাচ্ছ। আজকাল সব শপিং মলে গেলে দেখতে পাবে যে তোমরা সেখানে বিভিন্ন কাঁচা যে মালগুলো আছে সেগুলো সিল প্যাক করে বিক্রি হচ্ছে, ওগুলো কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অংশ। অর্থাৎ দ্রুত পচনশীল যে খাদ্যদ্রব্যগুলো আছে সেই খাদ্যদ্রব্যগুলো যাতে পচন না ধরে তার জন্য সেটাকে প্রসেসিং করে মার্কেটাইজ করা, অর্থাৎ বাজারে বিক্রি করার যে পদ্ধতি, সেটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। ভারতবর্ষে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বর্তমানে ব্যাপক চাহিদার জায়গা পেয়েছে। ব্যাপকভাবে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু ভারতবর্ষে উন্নতি লাভ করেছে। অর্থাৎ যত আমরা আধুনিক হচ্ছি, যত সময় এগোচ্ছে, আজ থেকে 20 বছর আগেও কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এতটা ব্যাপকভাবে পরিচিতি লাভ করেনি, বা এতটা ব্যাপকভাবে জনমানসে প্রভাব ফেলতে পারেনি, বা জনমানসের এতটা ব্যাপক গুরুত্ব পায়নি। বর্তমানে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প, যে শিল্পটা কি করছে, এই শিল্পের সঙ্গে প্রচুর মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে, এই শিল্পে প্রচুর মানুষ যুক্ত হয়ে আছেন, পাশাপাশি এই শিল্প কিন্তু আধুনিক সময়ের চাহিদা পূরণ করছে। তুমি বাড়িতে বসে আছো, অর্ডার করছো, খাবার চলে আসছে। তুমি বাজারে দাঁড়িয়ে লাইন দিয়ে চিকেনটাকে কাটিয়ে আনবে, তার চাইতে তুমি শপিং মলে চলে যাচ্ছ, ওখানে তোমার প্রয়োজন মতো 1 কেজি 500 একটা প্যাকেট করাই থাকছে, তুমি সেটাকে কিনে নিয়ে চলে আসছো। এই ধরনের ব্যবস্থার মধ্যে আমরা শিফট করছি, অর্থাৎ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এছাড়া তোমাদের যদি আমরা যদি দেখি যে শুধু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নয়, এর পাশাপাশি আরও যে শিল্পগুলোর কথা আমরা বলবো, যে কুটির শিল্প আছে আমাদের দেশে। একটা ব্যাপক অংশের মানুষ এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত। তারা অনেকে এই কুটির শিল্প অনেক ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করছে, তারা নিজেরা এই শিল্পের সঙ্গে যুক্ত থাকছে, কাজকর্ম করছে, এখান থেকে তারা তাদের উপার্জন করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নজর করে দেখতে হবে। তার পাশাপাশি আরেকটা জিনিসের কথা আমি বলবো, যে হেভি ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে ভারী শিল্পগুলো আছে, ইস্পাত শিল্প, যে শিল্পের কথা খুব ইম্পর্টেন্ট, যে শিল্প আমাদের স্বাধীনতার আগে থেকেই যে হেভি ইন্ডাস্ট্রি আমাদের দেশে গড়ে উঠছে, লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে। আমাদের এখান থেকে যেগুলো বিষয়গুলো দেখতে হবে, যে শিল্প, কোন শিল্প কেন্দ্রগুলো কোথায় কোথায় গড়ে উঠছে, লৌহ ইস্পাত শিল্প কোথায় গড়ে উঠছে, এবং এই শিল্পটা গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ কি। অর্থাৎ যেখানে সেখানে তো শিল্প গড়ে উঠবে না। লৌহ ইস্পাত শিল্প আমি চাইলাম তৈরি করে দিলাম, ব্যাপারটা তো এরকম নয়। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার পিছনে কিছু অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকবে, অর্থাৎ কোন পরিবেশে এই শিল্পটা ভালোভাবে গড়ে উঠবে। যেমন ধরো যে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য আকরিক লোহা প্রয়োজন, সেই আকরিক লোহা সহজে কোথা থেকে আমরা পাবো, সেইখানে কিন্তু এই শিল্প গড়ে উঠবে। একটা শিল্প গড়ে উঠতে গেলে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, এই বিদ্যুৎটা কোথায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তার আশেপাশে কিন্তু গড়ে উঠবে। তোমরা যদি ভালো করে নজর করে দেখো যে এই লৌহ ইস্পাত কেন্দ্র আমাদের রাজ্য বা আমাদের দেশে যদি আমরা দেখি, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি একটা উদাহরণ আমরা দিয়ে দেখি, যে দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে বা
আমরা যদি দেশের দিকে নজর করি, হ্যাঁ, জামশেদপুর, ঝাড়খণ্ড, এই রিজিয়নটায় আমরা দেখব যে লৌহ ইস্পাত শিল্প খুব ভালোভাবে বিকাশ লাভ করেছে। এই বিকাশ লাভ করার পিছনে কিন্তু আমরা যেটা দেখি যে সহজেই কিন্তু কাঁচা মালটা পাওয়া যায়। ধরো ছোটনাগপুর মালভূমি, সেখান থেকে সহজেই কাঁচামাল পাচ্ছে, সহজেই খনিজ পদার্থগুলো আমরা পাচ্ছি, সহজে আকরিক লোহা পাচ্ছি। আবার তার পাশাপাশি যদি দেখো যে এই যে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, এই যে আসানসোল, রানীগঞ্জ, এই যে বলয়টা, এখান থেকে তুমি কয়লা পাচ্ছ, এই কয়লাই বিদ্যুৎ সরবরাহ করছে। অর্থাৎ একটা শিল্প গড়ে ওঠার জন্য কাঁচামাল তুমি সহজে পাচ্ছ, ইলেকট্রিসিটি দরকার, বিদ্যুৎ দরকার, তুমি সহজে পাচ্ছ। আবার মূলধন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ একটা লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে গেলে যে পরিমাণ মূলধন দরকার, সেই পরিমাণ মূলধনের যোগান থাকতে হবে। পাশাপাশি দক্ষ শ্রমিক দরকার। অর্থাৎ যে কেউ তো আর এই লৌহ ইস্পাত শিল্পকে হ্যান্ডেল করতে পারবে না, তার জন্য ট্রেন্ড লেবার দরকার যারা দক্ষ। এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা আমাদের আনসারটাকে লিখব। আর অবশ্যই মাথায় রাখবে যে যখন আমরা এই শিল্প পড়ব, তার পাশাপাশি কিন্তু এই দেখো, এই যে তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যাচ্ছে, যে এইটা কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে এঁকে দিতে হবে যে কোথায় কোথায় এই লৌহ ইস্পাত শিল্পগুলো কিন্তু গড়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লৌহ ইস্পাত শিল্পের থেকে যেটা আসবে যে একদেশী ভবন, অর্থাৎ পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলো কি, অর্থাৎ কেন এখানে এই লৌহ ইস্পাত শিল্প পূর্ব এবং মধ্য ভারতে একদেশী ভবন হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণগুলো ওই বললাম যে সহজেই হচ্ছে ছোটনাগপুর মালভূমির ওই অঞ্চল থেকে সহজে কাঁচামাল চলে আসছে, এবং ইস্পাত কেন্দ্র থেকে লৌহ ইস্পাত কেন্দ্রে যে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনটাকে, উৎপাদিত পণ্যগুলোকে তো বাজারে পাঠাতে হবে, মার্কেটে পাঠাতে হবে। তার জন্য কিন্তু দেখো তোমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারবে যে বন্দরগুলো কিন্তু আমাদের কাছাকাছি আছে। কলকাতা বন্দরকে কাজে লাগানো যাচ্ছে। এই বন্দরগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা দ্রুত পণ্যগুলোকে বাজারে পাঠাতে পারছি, উৎপাদিত পণ্যগুলোকে। আমরা এখানে রাস্তাঘাট উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত, তার পাশাপাশি এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায়, সহজে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, এবং এই প্রশ্নটার যদি পরীক্ষায় তোমাদের আসে তার সঙ্গে কিন্তু অবশ্যই এই মানচিত্রটা তোমরা দিয়ে দেবে, এই ম্যাপটা দিয়ে দেবে। মনে রাখবে যে তোমরা যত তোমাদের আনসারকে ইনফরমেটিভ করবে, যত তোমরা তোমাদের আনসারকে ম্যাপ দিয়ে রেফারেন্স দেবে, তত কিন্তু তোমাদের আনসারটা অথেন্টিক হবে, এবং তত তোমাদের আনসারটা বেশি মার্কস ক্যারি করবে, এবং তোমরা তত অ্যাচিভ করবে। 5 নম্বরের যে প্রশ্নগুলো আসছে বা 7 নম্বরের যে প্রশ্নগুলো আসছে, সেখানে কিন্তু আজকাল 5-এ 5ই পাওয়া যায়, 7-এ 7ই পাওয়া যায়। অর্থাৎ পেতে গেলে কি করতে হবে? পেতে গেলে তোমাকে আনসারটাকে ইনফরমেটিভ করতে হবে এবং মানচিত্র দিয়ে তোমাদের আনসারটাকে লিখতে হবে। এই ব্যাপারগুলো তোমরা নজর করবে, কারণ ড্র করলে তার জন্য একটা আলাদা মার্কস ক্যারি করে। অবশ্যই যে এই মানচিত্র দেওয়া একটা কিন্তু আলাদা নম্বর, এবং যে এক্সামিনার থাকেন তিনি বুঝতে পারেন যে এই ছাত্রটি যথেষ্ট এফিশিয়েন্ট এবং সে বিষয়টা সম্পূর্ণ জানে, তাই এরকম একটা মানচিত্র সে ড্র করতে পেরেছে। আমরা পরের যদি ব্যাপারটা দেখি, যে লৌহ ইস্পাত শিল্পের পর যদি আমরা কাগজ শিল্পের কথা দেখি, যে কাগজ শিল্প অর্থাৎ পৃথিবীর সবচাইতে চাহিদাপূর্ণ শিল্পগুলোর মধ্যে একটা হচ্ছে কাগজ শিল্প। কাগজ ছাড়া আজকাল কি কাজ হয়? কোনো কালেই কাজ, পৃথিবীর যত আধুনিক হয়েছে তত হচ্ছে কাগজের প্রয়োজন হয়েছে। যে কোনো লেখাপত্র যা কিছু করবে তোমরা কাগজ ছাড়া হবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কাগজ শিল্পে পৃথিবীর কোন কোন দেশ এগিয়ে আছে, পৃথিবীর যে দেশগুলো কাগজ শিল্পে এগিয়ে আছে তার মধ্যে কানাডার কথাটা বলতেই হয়, এবং কানাডা হচ্ছে সবচাইতে কাগজ শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটা। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলো কি কি? কাগজ শিল্পের জন্য যে নরম কাঠ প্রয়োজন হয়, সহজেই সেই নরম কাঠগুলো কিন্তু কানাডাতে পাওয়া যায়। সর্ববর্গীয় বৃক্ষের অরণ্য আছে, সেখান থেকে কাঠ সহজেই পাওয়া যাচ্ছে। শুধু কাঠ পেলে তো হবে না, তার সঙ্গে পর্যাপ্ত বিদ্যুতের দরকার। কানাডার আশেপাশে প্রচুর
খরস্রোতা নদী, যেখান থেকে, যে নদীগুলো থেকে সহজে জলবিদ্যুতের মাধ্যমে আমরা বিদ্যুৎ পাচ্ছি। এই রকমভাবে তোমাদের আনসারগুলো লিখতে হবে। কানাডা কাগজ শিল্পে প্রচুর বিনিয়োগ করে, কানাডা ধনী দেশ, প্রচুর মূলধন বিনিয়োগ করে কাগজ শিল্পে। এইগুলো কিন্তু তোমাদের নজর করে দেখতে হচ্ছে। এবং তার পাশাপাশি অবশ্যই এই যে তোমরা মানচিত্রটা দেখতে পাচ্ছ যে কানাডায় কোথায় হচ্ছে কাগজ শিল্পর কেন্দ্রগুলো গড়ে উঠছে, এইগুলো কিন্তু তোমাদেরকে এই কানাডার ম্যাপ এঁকে, কাগজ শিল্পের ম্যাপ এঁকে তোমাদেরকে দেখাতে হবে। এই রকমভাবে তোমরা যদি আনসারটাকে সাজাও, তোমরা অবশ্যই বেশি নম্বর আশা করবে। এরপর যে জায়গাটায় আমরা বলবো যে কানাডার কাগজ শিল্প হলো, লৌহ ইস্পাত শিল্প হলো, এই পোর্শন থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের যে কৃষিজাত যে উৎপাদন, সেটা হতে পারে কার্পাস, সেটা হতে পারে ধান, হতে পারে গম। এছাড়াও কিন্তু আরও যে কৃষিজাত দ্রব্যগুলো আছে, যেমন ধরো নারকেল কিন্তু একটা উল্লেখযোগ্য কৃষিজাত পণ্য, যেটা বিশ্বের বাজারে খুবই গুরুত্বপূর্ণ একটা পণ্য। আমরা যদি লক্ষ্য করে দেখি, আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে মূলত উপকূলে, যেহেতু নারকেল উৎপাদনের জন্য যে অনুকূল ভৌগোলিক পরিবেশ, একটু নোনামাটি, একটু যেরকম জলবায়ুর প্রয়োজন, সেই জলবায়ু কিন্তু আমরা দেখতে পাই দক্ষিণ ভারতের ক্ষেত্রে। এবং শ্রীলঙ্কা, আমরা যদি শ্রীলঙ্কার কথায় আসি, যে নারকেল যে উৎপাদন, এই নারকেল উৎপাদনে কিন্তু শ্রীলঙ্কা খুব উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কেন নারকেল উৎপাদনের ক্ষেত্রে শ্রীলঙ্কা কেন এতটা এগিয়ে? কারণ তার অনুকূল ভৌগোলিক পরিবেশ, কারণ তার জলবায়ু, কারণ তার আবহাওয়া। শ্রীলঙ্কা তোমরা বুঝতেই পারছো, আমাদের আমরা যদি ভারতের মানচিত্রটাকে একটু মাথায় আনার চেষ্টা করি, ভারতের মানচিত্রটা যদি আমরা দেখি, ভারতের মানচিত্রের ঠিক তোমরা যদি দেখো, আমরা এটা যদি ভারতের দক্ষিণ ভারতটাকে যদি ভাবো তোমরা, এই দক্ষিণ ভারতটা চারিদিকেই হচ্ছে তোমার সি রয়েছে, সমুদ্র রয়েছে। তো এই সমুদ্রগুলো থাকার কারণে তিন দিকে সমুদ্র বেষ্টিত হয়ে আছে, এবং শ্রীলঙ্কা ঠিক এই নিচের দিকে রয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কায় নারকেল চাষের জন্য যে অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ নোনামাটি, লবণাক্ত জলবায়ু, এই সমস্তটা কিছু কিন্তু শ্রীলঙ্কা পাচ্ছে। আর শ্রীলঙ্কা পাচ্ছে বলেই কিন্তু শ্রীলঙ্কায় তোমরা যদি দেখো, শ্রীলঙ্কার চারিদিকটাই হচ্ছে সমুদ্র বেষ্টিত, সেই কারণে শ্রীলঙ্কায় কিন্তু নারকেল উৎপাদনটা ভালো হচ্ছে। তার কারণ এখানে কোথায় কোথায় নারকেল উৎপাদনটা হচ্ছে? কলম্বোতে হচ্ছে, গালেতে হচ্ছে, হামবানতোয়াতে হচ্ছে, হ্যাঁ, মান্নারে হচ্ছে। এইগুলোতে খুব নারকেল, এখানে ব্যাপকভাবে নারকেল প্রোডাকশান। এবং শুধু ওরা সেই নারকেলটা ওরা নিজেরা ব্যবহার করে তেমনটা নয়, গোটা পৃথিবী জুড়ে তারা রপ্তানি করে। এই কোকোনাট অয়েল থেকে শুরু করে যেগুলো আসছে, তার অধিকাংশ কিন্তু আমরা ভারতবর্ষের কেরল থেকে কিছুটা, কেরলের ওই দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চল থেকে কিছুটা পাচ্ছি, এবং তার অধিকাংশটাই কিন্তু শ্রীলঙ্কা থেকে আসছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে নজর করে আমাদেরকে দেখতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, শ্রীলঙ্কার নারকেল উৎপাদন, কেন নারকেল উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য স্থান দখল করেছে, তার কারণগুলো পরীক্ষায় তোমাদের থেকে জানতে চাইতে পারে। অবশ্যই যখন এটা মাথায় রাখবে, যদি কোনো প্লেসকে মেনশন করে দেয়, হতেই পারে যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, হতে পারে সেটা শ্রীলঙ্কায় নারকেল, এইরকম প্লেস যদি মেনশন করে দেয়, প্লেসের কথা যদি বলা থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই তার মানচিত্র দিতে হবে। যদি মানচিত্র দাও, তাহলে তোমরা কিন্তু ওই ফুল মার্কস পাওয়ার জায়গায় অ্যাচিভ করতে পারবে। এটা কিন্তু খুব এসেনশিয়াল, মানচিত্র দেওয়া। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কার কথা বললাম,
এছাড়া আমরা এরপর যে জায়গাটায় যাব, যে শুধু ধান গম নিয়ে আমরা পড়ছি, শুধু ধান গম কার্পাস, শিল্পের ক্ষেত্রে আমরা লৌহ ইস্পাত পড়ছি, এগুলো পড়ছি। পাশাপাশি কিন্তু যেগুলো আমরা নজর করি না, হয়তো ওভারলুক করে যাই, সেই বিষয়গুলোর দিকেও কিন্তু আমাদেরকে তাকাতে হচ্ছে। যে ভারতবর্ষের ক্ষেত্রে ডাল চাষ, ডাল একটা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। আমরা রেগুলার লাইফেই ডালটা খাচ্ছি, সকলেই প্রায় ডাল খাই। তো এই ভারতবর্ষের ডাল চাষের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু আছে। এই সমস্যাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ভারতবর্ষের ডাল চাষের কি সমস্যা আছে। ভারতবর্ষের ডাল চাষের মূলত যে সমস্যা, ভারতবর্ষে যে ব্যাপক কৃষি জমি, তার মাত্র এই যে কৃষি জমিগুলো মাত্র হেক্টর প্রতি 841 কেজি ডাল উৎপাদন করে। এটা একটা বিরাট, একটা কম উৎপাদন। যদি আমরা রাশিয়াতে দেখি, রাশিয়াতে ডালের ফলন হচ্ছে হেক্টর প্রতি 1031-এরও বেশি, কিন্তু সেখানে ভারতের ক্ষেত্রে 841। অর্থাৎ ভারতে চাহিদা থাকলেও কিন্তু উৎপাদন কম। এটা একটা সমস্যা। এছাড়া পরিকাঠামোগত সমস্যা। ডাল চাষের জন্য যে পরিকাঠামো দরকার, ডাল উৎপাদনের জন্য যে পরিকাঠামো থাকা দরকার, সেই পরিকাঠামো কিন্তু আমাদের দেশে নেই, এবং আমাদের দেশে পরিকাঠামোগত অভাবের কারণে প্রায় 20-25% ডাল কিন্তু নষ্ট হয়ে যায়। এই ব্যাপারগুলো, এই যে ইনফরমেশনগুলো, যে কত হেক্টর উৎপাদন হচ্ছে, কতটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন ভারতে ডাল চাষ উন্নত নয়, কি ডাল চাষের সমস্যা, এই ইনফরমেশনগুলো দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। বারবার এটা মাথায় রাখবে যে তুমি কি জানো, সেটা কিন্তু ইনফরমেশনের মধ্যে দিকে তুমি বোঝাতে পারবে। তুমি যত লেখাটাকে ইনফরমেটিভ করবে, তুমি তত এক্সট্রা মার্কস ক্যারি করবে। এবার তুমি যদি, আমরা ডালের কথা বললাম, আমরা এবার যদি আসি চা কফির কথায়। চা এবং কফি, চায়ের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলো চা চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। হতে পারে দার্জিলিং, তো আমাদের রাজ্যের মধ্যেই আছে। তোমরা সকলে জানো যে দার্জিলিং কিন্তু চা চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এখানে যে সুগন্ধি চা, সেটা গোটা বিশ্বের বাজারে রপ্তানি হচ্ছে, এবং শুধু তাই নয়, একটা ব্যাপক বৈদেশিক মুদ্রাও কিন্তু আমরা লাভ করছি। এটা তো চা চাষের দিকটা গেল। চা চাষ ছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কফি। চায়ের পাশাপাশি আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে কফি। কফি কিন্তু আবার আমাদের ভারতবর্ষের হচ্ছে দক্ষিণ ভারতে এই কফি উৎপাদনটা আমরা লক্ষ্য করি। কফি উৎপাদন অঞ্চল কিন্তু দক্ষিণ ভারতে। তোমরা স্ক্রিনে যাচ্ছে, এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে কফি হচ্ছে দক্ষিণ ভারতে খুব ব্যাপকভাবে এই কফি চাষ বিকশিত হয়েছে দক্ষিণ ভারতে। কেন হচ্ছে কফি চাষ হচ্ছে দক্ষিণ ভারতে কেন্দ্রীভূত হলো? পরীক্ষা কোশ্চেন আসে যে দক্ষিণ ভারতে কফি চাষ কেন্দ্রীভবনের কারণ কি। 4 নম্বরে এই কোশ্চেনটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বরে আসছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা ঐতিহাসিক কারণ হচ্ছে, আমরা দেখতে পাই যে দক্ষিণ ভারতের কর্ণাটকের পাহাড়ে কফি চাষের সূত্রপাত ঘটেছিল 1826 সালে কর্ণাটকের চিকমাগালুর জেলায় পশ্চিমঘাট পর্বতে। তো তারপর সেখানে এটার প্রসার ঘটেছে। এটা তো একটা ঐতিহাসিক কথা গেল। অনুকূল ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে দক্ষিণ ভারত, যেখানে কফি কেন্দ্রীভূত হয়েছে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে কিন্তু উষ্ণতা, কফি চাষের পক্ষে যে আদর্শ উষ্ণতা, এই উষ্ণতা কিন্তু এই দক্ষিণ ভারতে বিরাজ করছে। কি সেই উষ্ণতা? এখানে সারা বছর 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে শীতকালে এই উষ্ণতা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না।
যেটা কফি চাষের জন্য আদর্শ পরিবেশ। সারা বছর 25 থেকে 30 থাকছে এবং যতই শীত পড়ুক টেম্পারেচার কিন্তু কখনোই 10 ডিগ্রি সেলসিয়াসের কম নামছে না। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কফি চাষের জন্য যে বৃষ্টিপাত দরকার, ভারতের নীলগিরি, পশ্চিমঘাট, হ্যাঁ, সেভরয়, এই সমস্ত যে পাহাড়ি অঞ্চলগুলো, এখানে কিন্তু বর্ষাকালে 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যেই হচ্ছে বৃষ্টিপাত হয়। ফলে এটা হচ্ছে একটা আদর্শ পরিবেশ রয়েছে দেখো। এবং সবচাইতে বড় কথা যে সামুদ্রিক বায়ু, তোমরা যদি ম্যাপটা ভালো করে লক্ষ্য করো, দেখো কফি উত্তোলক যে অঞ্চলটা দক্ষিণ ভারতে, ঠিক তার পাশাপাশি দুটো সাগর রয়েছে, আরব সাগর এবং হচ্ছে ভারত মহাসাগর। আরব এবং ভারত মহাসাগর থেকে, আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে যে আর্দ্র সামুদ্রিক নোনাবায়ু আমরা পাই, সেটা কিন্তু কফি ফলকে পরিপুষ্ট করে। এই ইনফরমেশনগুলো দিতে হবে যে কফি ফলকে পরিপুষ্ট করার জন্য যে আর্দ্র সামুদ্রিক বায়ু প্রয়োজন, সেটা সহজেই আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আমরা পাচ্ছি। এছাড়া এই দক্ষিণ ভারতের কফি বলয়ে নাইট্রোজেন, পটাশ, লৌহ সমৃদ্ধ যে লাল মাটি, সেটা কিন্তু কফি চাষে আদর্শ। এই ইনফরমেশনগুলো তোমাদের দিতে হবে। যে তুমি বলে দিলে যে উর্বর মাটি, একটা পয়েন্ট লিখলে উর্বর মাটি লিখে দিলে যে উর্বর মাটি কফি চাষের জন্য আদর্শ, নট লাইক দ্যাট। তোমাদের লিখতে হবে যে কি এখানে, কেন এখানে নাইট্রোজেন সমৃদ্ধ মাটি, এখানে পটাশ লৌহ সমৃদ্ধ মাটি, লাল মাটি কফি চাষের পক্ষে আদর্শ। এই রকম ভাবে তোমরা আনসারটাকে সাজাও। তোমরা এখানে শ্রমিক, যে কফি চাষের জন্য যে শ্রমিক প্রয়োজন, যারা দক্ষ শ্রমিক, এই শ্রমিক কিন্তু পাওয়া যায় এখানে। আরও একটা বড় কারণ, বড় হচ্ছে অনুকূল ব্যাপার, সেটা হচ্ছে তার এখানকার পরিবহন ব্যবস্থা, এখানকার যোগাযোগ ব্যবস্থা। খুব আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখানে রয়েছে। এখানে আমরা বিভিন্ন 4, 7, 16, 17, 21 এই সমস্ত 225, 206 এই জাতীয় সড়কগুলো কিন্তু আমরা একবার স্যার ঠিক এই জায়গা থেকেই আসবো। একজন ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছো? নমস্কার, আমার নাম সমীর দাস। বলো, কি প্রশ্ন রয়েছে স্যারের কাছে? মানে আমার প্রশ্নটা হলো শস্য প্রক্রিয়ার যে সূত্রটা আছে, আমি শুনতে পাচ্ছি, আর একটু জোরে বলো। শস্য প্রক্রিয়ার যে সূত্রটা আছে ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। একটু যদি জোরে বলো সুবিধা হয় আমাদের, মানে আমরা একটু জোরে বললে সুবিধা হয়। তোমার প্রশ্নটা পরিষ্কার করে একটু বলো। মানে শস্য প্রক্রিয়ার যে সূত্রটা আছে ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। শস্য প্রগাঢ়তা জানতে চাইছো? হ্যাঁ, শস্য প্রক্রিয়ার সূত্র, শস্য প্রগাঢ়তার সূত্র। শস্য প্রগাঢ়তার সূত্র, বেশ, শুনতে থাকো। হ্যাঁ, শস্য প্রগাঢ়তার সূত্রটা আমি বলেছি, আরও একবার বলছি, একটু ভালো করে জেনে নাও। শস্য প্রগাঢ়তা হচ্ছে যে কোনো অঞ্চলে প্রকৃত চাষের জমি এবং ওই অঞ্চলের মোট চাষের জমির শতকরা অনুপাত হচ্ছে শস্য প্রগাঢ়তা। যদি আরও ভালো করে আমরা সূত্রটা বলি, শস্য প্রগাঢ়তার সূত্রটা যদি আমরা দেখি হচ্ছে সি ইজ ইকুয়াল টু সিএ বাই এনসিএ ইন্টু 100, এইরকমভাবে আমরা সূত্রটাকে বলতে পারি। তবে যদি তোমরা খুব সোজা করে বলতে চাও, সোজা করে বলতে গেলে এরকমটা দাঁড়ায় যে কোনো অঞ্চলের প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির শতকরা অনুপাতকে হচ্ছে আমরা শস্য প্রগাঢ়তা বলি। এইটা হচ্ছে শস্য প্রগাঢ়তা। যাই হোক, ও খুব ভালো কোশ্চেনটা করেছে। শস্য প্রগাঢ়তা 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কফির ক্ষেত্রে যে কথাগুলো বলছিলাম, যে কফি চাষের ক্ষেত্রে অনুকূল ভৌগোলিক পরিবেশ যেখানে আমরা ছিলাম, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা কিন্তু তোমাদের খুব নজর করে দেখতে হবে যে কফি সহজেই আমরা রপ্তানি করতে পারছি। এই যে জাতীয় সড়কগুলো আছে, জাতীয় সড়কগুলো থেকে সহজে মার্কেটাইজ করা যাচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে সহজেই বাজারে পাঠিয়ে দেওয়া যাচ্ছে। তোমরা এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। এবার যে বিষয়টার কথায় আসবো সেটা হচ্ছে এই যে ফার্মিংয়ের কথা বলছিলাম, আমরা
চাষের কথা বলছিলাম, চাষের কথা এলে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন কালচারগুলোর কথা আসে। বাজার কৃষির কথা আসে, বাজার বাগান কৃষি আসে, পেমাম কালচার আসে, ট্রাক ফার্মিং আসে। পেমাম কালচার বা পোমাম কালচার যেটা আছে সেটা কিন্তু খুব নজর করে তোমাদেরকে দেখতে হবে। কি এই পোমাম কালচার কি? যেটা হচ্ছে ব্যবসায়িক ভিত্তিতে সারা বছর ধরে ফলনশীল মরশুমি যে ফসলগুলো চাষ, ফলনশীল সারা বছর ধরে ফলনশীল ও মরশুমি ফসলের যে চাষ, সেটাকে কিন্তু আমরা পোমাম কালচার বলছি। অর্থাৎ কলা, আম, আঙুর, পেঁপে, পেয়ারা, এই সমস্ত যে ব্যাপারগুলো থাকছে এগুলো কিন্তু পোমাম কালচারের মধ্যে পড়ছে। 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো তো তোমরা খুব ভালো করে পড়বে। শুধু পেমাম কালচার নয়, তার সাথে সাথে ট্রাক ফার্মিং। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলোকে স্টাডি করো প্রিভিয়াস ইয়ারের, তোমরা দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট রিপিট হয় ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে। ট্রাক ফার্মিং কি? টর্ক এই শব্দটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো দ্রুত পচনশীল কোনো ফসলকে যদি আমরা শিফট করতে চাই, নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু ট্রাকের প্রয়োজন হয়। অর্থাৎ দৈনন্দিন প্রয়োজন পূরণে মূলত হচ্ছে দ্রুত পচনশীল যে শাক সবজিগুলো রয়েছে, শাক সবজি, ফল মূল, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা শহরতলির এক এলাকা থেকে অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে শহরতলিতে নিয়ে যেতে চাই, বাজারে নিয়ে যেতে চাই, নগর বা মহানগরের নিকটবর্তী কৃষিক্ষেত্র থেকে আমরা যদি বাজারে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা দ্রুত নিয়ে যাওয়ার প্রয়োজনে ট্রাক ইউজ করি। এই যে ব্যাপারটা, এটাই ট্রাক ফার্মিং। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের উন্নত দেশগুলোতে এই ব্যবস্থা ব্যাপকভাবে কিন্তু প্রচলিত রয়েছে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে এক্সাম্পলগুলো। ট্রাক ফার্মিং হচ্ছে ইউএসএ, ইউরোপ, এই যে আধুনিক দেশগুলো যারা মাইলের পর মাইল অনেক দূরবর্তী স্থানে হয়তো কৃষিক্ষেত্র, কিন্তু সেখান থেকে দ্রুত বাজারে আনতে হবে উৎপাদনশীল পণ্যগুলো, ফসলগুলো, তাই না? তো সেখানে বিকশিত হয়েছে। ধীরে ধীরে আমাদের দেশেও কিন্তু ট্রাক ফার্মিং খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ধরা যাক, আমি যদি একটা বাস্তবিক উদাহরণ দিই, যে তোমরা দেখবে যে আমরা যারা কলকাতার ওরিয়েন্টেড অঞ্চলে থাকি, কলকাতার কাছাকাছি থাকি, আমরা দেখতে পাই যে আমাদের এখানে যে দ্রুত পচনশীল যে খাদ্যদ্রব্য আছে, শাকসবজি আছে, যেগুলো গ্রাম থেকে আসে, তারা কিন্তু খুব দ্রুত ট্রাকের মধ্যে থেকে চলে আসতে পারে। এখানেই ট্রাক ফার্মিংয়ের সফলতা, এখানেই ট্রাক ফার্মিংটা এখানেই কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তার পাশাপাশি আমরা প্রথমেই আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কথা। এবার যে শিল্পের কথায় আসবো, খাদ্য প্রক্রিয়া শিল্প তো বলেছি, ট্রাক ফার্মিং, পেমাম কালচারের কথা হলো। এবার যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে পাট শিল্প। পাট শিল্প একটা সময় 90-এর দশক, 60-এর 70-এর দশক, 80-র দশক বা আমাদের এই শতাব্দীতেও পাট শিল্প কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তোমরা যদি একটু পিছন ফিরে যাও, আগেকার দিনে একটু পিছনের দিকে যদি তাকাও, দেখবে যে কোনো ব্যাগ, থলে, যা কিছুই থাকতো সবই চটের, সবই পাটজাত দ্রব্যের। আজকে তো প্লাস্টিক হয়েছে, নানা রকম পলিথিন টলিথিন এসছে, কিন্তু আগে কিন্তু পাটেরই একটা ব্যাপক চাহিদা ছিল। এখনও কিন্তু তোমরা যদি দেখো যে চালের বস্তা, তোমাদের বাড়িতে যদি দেখো চালের বস্তা, কিছু কিছু ক্ষেত্রে চালের বস্তা কিন্তু এখনো ওই পাটজাত দ্রব্য দিয়েই কিন্তু হচ্ছে। তো স্যার, এবার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় রয়েছে। আচ্ছা। তো তোমাদেরকে আমি যে কথাটা বলবো, যে ভারতে পাট শিল্পের সমস্যাগুলো তোমরা খুব নজর করে দেখবে, যে পাট শিল্প, যে কাঁচা পাটের হচ্ছে যে সমস্যা, এখানে সময় আধুনিক হয়েছে একেবারে। আর যেহেতু একদম সময় নেই, যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আপনার কিছু টিপস, মানে এই বিষয়ে আজকে যা পড়াশোনা করবে। হ্যাঁ,
আমি একটা টিপস বলতে তোমাদেরকে বলবো, প্রিভিয়াস ইয়ারের এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসছে খুব ভালো করে তোমরা এই কোশ্চেনগুলো দেখবে, সলভ করবে। পাশাপাশি যেগুলো আজকে বললাম, যে কথাগুলো, যে কোশ্চেনগুলোর কথা বললাম আজকে, এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বে। আশা করছি তোমরা এই পোর্শন থেকে আজকে যে আলোচনা হলো সেই আলোচনার মধ্যে থেকে অনেক কোশ্চেন কমন পাবে। অবশ্যই কিন্তু কার্পাস বস্ত্রবয়ন শিল্পটাও কিন্তু এই পোর্শন থেকে খুব ভালো করে দেখবে। একেবারে স্যার যেভাবে বললো সেভাবে কিন্তু তোমরা শোনো, এবং পরে যদি দেখতে হয় স্যারের এই গোটা ক্লাসটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। পড়তে বসে স্যারের কথাগুলো যদি আবার করে শোনো তাহলেও কিন্তু সুবিধে হবে, কারণ স্যার একদম পাই টু পাই কত নম্বরের কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন আসতে পারে, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছে। আর যেহেতু একেবারেই সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। আর যেহেতু একদম সময় নেই, শেষ করতে হচ্ছে আজকে আমাদের এডুকেশন অনলাইন। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো দিন। তোমরা প্রত্যেক দিন নজর রেখো এডুকেশন অনলাইনে, এবং অভিভাবকরা আপনারাও নজর রাখবেন সিটিভিএনে।